আপনি যেখানেই যাবেন বিজেপির যে নেতা এক সময় অন্যের সেখানে দোকানে মজুরি খাটতো, আজকের দিনে সে কোটি কোটি টাকার মালিক। আম যেখান থেকে অপসারিত হয় বা ক্ষমতাচ্যুত হয় সেখানটায় আর ফিরেন না। বহু নজির এমনটা দেখেছেন বা দেখাচ্ছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আমরা দেখছি আমাদের রাজ্যে বিজেপির নেতা দ্বারা মারে আমাদের এই মেলাঘরেরই নাবালক ছেলে, সেখানে নয়ন সাহার মৃত্যু হয়, সেটাই পরিবর্তন আমরা দেখছি। আমরা দেখেছি বিজেপির নেত্রী প্রসেনজিৎ সরকারের এই ডেলিভারি বয়, যে বেকার যুবক অন্যের ডেলিভারি বয় দিয়ে তার সংসার পরিচালনা করে, বিজেপির নেতাদের মারে সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়, তার উপর আক্রমণ হয়। এই মেলাঘর পার্টি অফিস 7 বার তারা আগুনে পুড়িয়ে ছাই করেছে। এই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে মধ্যেও আমরা এখনো আমাদের লাল ঝান্ডার সংগ্রাম চলছে। গত 8 বছরে যে পরিবর্তনগুলি আমরা দেখেছি, বিজেপির সুশাসনের নামে যে পরিবর্তন আমরা দেখেছি, এই পরিবর্তন হয়তো আমরা জন্মের পরে আমরা কোনোদিন দেখিনি, বা আমাদের মতো যারা এই প্রজন্ম এই পরিবর্তন দেখি। এই মুহূর্তে বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও প্রজন্ম বাঁচাও একটা স্লোগানকে সামনে রেখে রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে লড়াই করছেন বামেরা। বামেদের যে যুব সংগঠন রয়েছে ডিওয়াইএফআই, সেই সংগঠন। আজ আমরা এমন একজন ব্যক্তিত্বের সামনে রয়েছে লোককথার এই বিশেষ অনুষ্ঠান নিয়ে, যিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন ডিওয়াইএফআই সংগঠনের সঙ্গে। কথা বলছি ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা মহোদয়ের নিকট। প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। আপনাদেরকে সুস্বাগতম। ত্রিপুরা টিভির দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের বক্তব্য শুনবেন, আমরা সকলের পক্ষে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একেবারেই ইন্দ্রজিৎ বাবু, যেটা জানতে চাইবো, এই মুহূর্তে বামেদের অবস্থান কেমন রয়েছে রাজ্যে? দেখুন, বামেদের অবস্থান বলতে এটা আলাদা করে বামেদের কোনো অবস্থান হয় না। বামেদের অবস্থান এটাই স্পষ্ট যে গরিব শ্রমজীবী মানুষের ঐক্য এবং মেহনতি মানুষের ঐক্য, শোষণ বঞ্চনার বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে বামপন্থীরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আলাদাভাবে বামপন্থীদের তেমন কোনো জায়গা নেই যে বামপন্থীদেরকে আলাদাভাবে চেনা যাবে। বামপন্থীরা যেখানে শোষণ থাকবে, যেখানে অন্যায় থাকবে, অবিচার থাকবে, বঞ্চনা থাকবে, সেখানেই বামপন্থীরা থাকবে। বামপন্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন লড়াই করেছে। বামপন্থীরা মানুষের ঐক্য, মানুষের অর্জিত অধিকার রক্ষার লড়াইয়ে বামপন্থীরা আজীবন মানুষের পাশে রয়েছে। তাতে বামপন্থীদের আলাদাভাবে স্পষ্টীকরণ দিয়ে, বামপন্থীদের নীতি আদর্শের ভিত্তিতে বামপন্থীরা একটি জায়গায় আছে, সেটা তার আলাদা কোনো স্থান হতে পারে না। 2018 সাল থেকে 2026 চলছে। এই সময়, দীর্ঘ এই সময়ে কেমনটা পরিবর্তন দেখছেন রাজ্যের? হ্যাঁ, আমরা ব্যাপক পরিবর্তন আমরা দেখেছি। যে পরিবর্তনগুলি আমরা আমাদের জন্মের পরে গত 8 বছরে যে পরিবর্তনগুলি আমরা দেখেছি, বিজেপির সুশাসনের নামে যে পরিবর্তন আমরা দেখেছি, এই পরিবর্তন হয়তো আমরা জন্মের পরে আমরা কোনোদিন দেখিনি, বা আমাদের মতো যারা এই প্রজন্ম এই পরিবর্তন দেখেনি। আপনি দেখবেন পরিবর্তন কি, আমাদের রাজ্যে প্রতিদিন যুবতী ধর্ষিতা হচ্ছেন, কোথাও নাবালিকা ধর্ষিতা হচ্ছেন, আমাদের রাজ্যে কোথাও সেখানে ওই চুরি, ছিনতাই, ডাকাতি বাড়ছে। আমাদের রাজ্যে ওই বিজেপির বিধায়ক, ওই আপনার মির্জার বিধায়ক, সেখানে আপনার তার ভাতিজার দ্বারায় সেখানে অগ্নিদগ্ধ হয়ে অঞ্জলি সরকার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমরা দেখেছি বিজেপির নেত্রী প্রসেনজিৎ সরকারের ডেলিভারি বয়, যে বেকার যুবক অন্যের ডেলিভারি বয় দিয়ে তার সংসার পরিচালনা করেন, বিজেপির নেতাদের মারে সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। আমরা দেখছি আমাদের রাজ্যে বিজেপির নেতা দ্বারা মারে আমাদের এই মেলাঘরেরই নাবালক ছেলে, সেখানে নয়ন সাহার মৃত্যু হয়, সেটাই পরিবর্তন আমরা দেখছি। আমরা পরিবর্তন দেখছি যে আমাদের রাজ্যের অলিগলিতে বামফ্রন্ট সরকার থাকার সময় এই নেশার ব্যবস্থা ছিল না। আজকের দিনে অলিগলিতে, পাড়ায় পাড়ায় যুব সমাজ, নতুন প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে এক নেশায়, কিন্তু তার বন্ধে কোনো ভূমিকা নেই। এই নেশার পেছনে কারা কিংপিং, কারা? যারা বিজেপি বা বিজেপি যুব মোর্চা, তারাই এই নেশার কিংপিং এর সাথে যুক্ত। ফলে আমরা মনে করি এই যে 2018 সালের পর থেকে এই রাজ্যের মধ্যে যে এক অন্ধকারময় পরিস্থিতি কায়েম করে রেখেছে, কি দেখেছি আমরা আরো, যে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙো, বিরোধী দলের অফিস ভাঙো, যারা বিরোধী রাজনৈতিক দল করবে অপরাধে তাদের সেখানে অর্থ সম্পদ, তার বাড়িঘর দৈহিকভাবে তাদেরকে আক্রমণ করো। এটাই হচ্ছে বিজেপির 8 বছরের পরিবর্তন। আমরা দেখছি 8 বছরের পরিবর্তন, সরকারের টাকা লুটপাট,
সরকারের কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, পঞ্চায়েত, পৌরসভা, ব্লক, সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি। পেছনে কারা? বিজেপির নেতারা। অডিট করতে আসলে পরে অডিট টিমকে ভাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে অডিটকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে আমাদের মেলাঘর পৌর পরিষদের দুর্নীতিতে চরম পর্যায়ে পৌঁছে গেছে। আপনি যেখানেই যাবেন, বিজেপির যেই নেতা এক সময় অন্যের সেখানে দোকানে মজুরি খাটতো, আজকের দিনে সে কোটি কোটি টাকার মালিক। এই টাকা কার টাকা? জনগণের টাকা। আমরা মনে করছি এইভাবে এই সমাজ ব্যবস্থাটাকে এই 8টি বছরে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, আইনের শাসন বলতে কিছু নেই। আপনি দেখবেন নয়ন সাহা, একজন নাবালক ছেলে, তাকে বিজেপির নেতা আক্রমণ করলো, পুলিশ তাকে ধরতে 14 দিন সময় লেগে গেল, পুলিশ তাকে ধরতে পারলো না। আইবি, সিআইডি, বহুত তাদের স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ। পরবর্তী সময়ে তার পরিবারের অন্যদেরকে চাপ দিয়ে তাকে সেখানে সে নিজে কোর্টে গিয়ে স্যালেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। আমরা বলছি কোথায় আইনের শাসন? মুখ্যমন্ত্রী একদম ঘটা করে বলছেন আইনের শাসন চলছে, আইনের শাসন চলছে। একদিকে বিপ্লব দেব বলছেন, আরেকদিকে মানিক সাহা বলছেন আইনের শাসন চলছে। কোথায়? কিসের আইনের শাসন? যেখানে অভিযোগ জানাতে পারে না থানার মধ্যে গেলে পরে। বামফ্রন্ট সরকার থাকলে পরে আগে আমরা দেখতাম যে থানার মধ্যে যদি কেউ অভিযোগ নিয়ে যেত, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সে অভিযোগকে সেখানে লিপিবদ্ধ করা হতো, তার রিসিভ কপি দেওয়া হতো। আজকের দিনে বিজেপির আমলে কোনো রিসিভ কপি দেয় না। আইন মামলা হলে পরে আগে বলছে নেতার কাছে জিজ্ঞেস করে পুলিশ মামলা গ্রহণ করবে। এটা কোন ধরনের রাজত্ব, কোন ধরনের আইনের শাসন? এই ব্যবস্থার 8 বছরে আমাদের রাজ্যে একেবারে অন্ধকারময় চলে গেছে। এর থেকে আমরা সকল অংশের মানুষকে আহ্বান করছি, এই জঙ্গলের রাজত্ব, এই যে জঙ্গলের রাজত্ব অপশাসনের যে 8 বছর, এই 8 বছরে সকলে মুখ খুলুন। সামনে এই সরকারকে পতনের জন্য সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা আহ্বান করছি সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিবাদী সরকারকে, এই যে নৈরাজ্য কায়েমকারী সরকারকে পরিবর্তন করা ছাড়া রাস্তায় মানুষের কাছে আর কোনো রাস্তা নেই, পথ নেই। এই বিষয়ে জানতে চাইব ইন্দ্রজিৎ বাবু, আপনি বেশ কয়েকটি টপিক তুলে ধরেছেন, মেলাঘর পৌর পরিষদ থেকে শুরু করে আইন বিষয়ক। এইখানটায় আপনাদের বিরোধী দলের প্রধান ভূমিকা কি থাকে? আমাদের দেখুন, আমাদের ভূমিকা কোন জায়গায় যেখানে অন্যায় হচ্ছে আমরা প্রতিবাদ করছি, আমরা ডেপুটেশন দিচ্ছি। আপনি দেখবেন সিপিআইএম যদি মেলাঘর বাজারে মিছিল করতে যায়, এই বিষয়গুলি নিয়ে মিছিল করা যাবে না। আমরা মেলাঘর শহীদ কাজল বর্মনের শহীদান দিবস করতে গিয়েছিলাম। আমাদের পার্টির বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব কমরেড মনমোহন দাস, 65 থেকে 70 বছর ওনাকে দা রামদা নিয়ে পার্টি অফিসকে দখল করে সেখানে বাজারের মধ্যে সেখানে সেখানে তারা নৃত্য করলো, দা নিয়ে, রামদা নিয়ে ওপেন ঘুরছে পুলিশ, সেখানে কোন নীরব দর্শক। তাহলে পরে কোথায় আমাদের এই যখন অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা কথা বলতে যাই, তখন আমাদের সিপিআইএম এর কমরেডদের উপর আক্রমণ হয়। এই মেলাঘর পার্টি অফিস 7 বার তারা আগুনে পুড়িয়ে ছাই করেছে। এই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে মধ্যেও আমরা এখনো আমাদের লাল ঝান্ডার সংগ্রাম চলছে। কারণ কেন করছি? আমরা মেলাঘর মানুষের মুক্তির জন্য। এই যে মেলাঘরের মানুষকে আজকের দিনে বামফ্রন্ট সরকার থাকতে মেলাঘরের যে সুস্থ সংস্কৃতি ছিল, যে এক সুন্দর মেলবন্ধন ছিল, হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালির যে ঐক্য একতা ছিল, আজকের দিনে বাজারে মানুষ আসে না। বাজারে মানুষ রাত্রে 8টার পর থাকে না, ভয়ে দোকান বন্ধ করে চলে যায়। সেখানে একটা অভীতিকর ভীতির পরিবেশ তৈরি করে রেখেছে। আমরা আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিদিনকার লড়াই আমরা জারি রেখেছি। আমরা মেলাঘরেও আমরা আমাদের কর্মসূচি আমরা করছি, আমাদের মিছিল মিটিং আমরা করার চেষ্টা করছি, কিন্তু বিজেপির তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে বারবার বাধা দেয়। সেই কারণেই তো আমরা বললাম যে আইনের শাসনটা কোথায়। আমরা মিছিল করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে একটা ডেপুটেশন দিতে চাই, ডেপুটেশন দিতে পারি না। মিছিল করতে চাই, পুলিশ পারমিশন দিচ্ছেন না। বিজেপি নেতাকে জিজ্ঞেস করে, মন্ডল নেতাকে জিজ্ঞেস করে পুলিশ পারমিশন দিচ্ছেন না, হলে পরে দিচ্ছেন না। এটা হতে পারে? এক্ষেত্রে মানুষ তো আপনাদের সাথ দিচ্ছেন, অন্যায় যেহেতু হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করতে আপনারা বামফ্রন্ট মাঠে ঘাটে আছেন, মানুষ আপনাদের পাশে আছে। তো অদূর আগামী ভবিষ্যতে বামেদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয়? বামেদের অবস্থান দেখুন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট। আমি আপনাকে প্রথমেই বলেছি যে মানব মুক্তির লড়াইয়ে লাল ঝান্ডা কখনো পেছনে যাবে না। হয়তো পরিস্থিতিতে আমরা 1 পা আগে 2 পা পেছনের দিকে নেই, কিন্তু আমাদের মানুষের অধিকার যেখানে ভুলুণ্ঠিত হবে, মানুষের অধিকার শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে মানুষ যখন বঞ্চিত হবে, তখনই লাল ঝান্ডা সামনে থাকবে। মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে লাল ঝান্ডা থাকবে। বিরোধীরা অনেক সময় মানুষদের প্রলুব্ধ করেন, বাম যেখান থেকে অপসারিত হয় বা ক্ষমতাচ্যুত হয় সেখানটায় আর ফিরেন না। বহু নজির এমনটা দেখেছেন বা দেখাচ্ছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আসলে এটা বলতে গেলে পরে, আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, লাল ঝান্ডা শুধুমাত্র সরকারি ক্ষমতার জন্য, সরকারে আসবে বলে লাল ঝান্ডার লড়াই করে না। 1920 সাল থেকে আমাদের কমিউনিস্ট সেখানে পার্টি যখন জন্ম হয়,
সেখান থেকে লড়াই হয়ে চলছে যে 1920 সালে যখন আমাদের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সরকারে কে আসবে, তখন কিন্তু ব্রিটিশ সরকার। ফলে সেখানে ভারতের সরকার দখল করবে এই ভাবনা নিয়ে কমিউনিস্ট পার্টির জন্ম হয়নি। কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে মানব মুক্তির লড়াইয়ের জন্য, মানুষের মুক্তির জন্য, শোষণ বঞ্চনার বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে। ফলত আমরা আমাদের এই যে অবস্থান, আমরা মনে করছি যেখানে লাল ঝান্ডা ফিরে যায়, লাল ঝান্ডা আসে না। আপনি কেরালায় সেখানে কতবার সরকার কংগ্রেস এসেছিল, আবার লাল ঝান্ডা ফিরে এসেছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ একটানা 34 বছর মানুষ একের পর এক লাল ঝান্ডাকে সরকারি ক্ষমতায় এনেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে 88-93 সালে কংগ্রেস জোট সরকার ছিল, সেখানে আমাদের লাল ঝান্ডা ফিরে এসেছে। আমাদের পশ্চিমবঙ্গে 34 বছর বামফ্রন্ট সরকার পরিচালনা করেছিল, একটি দুর্নীতি সেখানে দেখাতে পারেনি, একটি মন্ত্রী নেতাকে জেলে পাঠাতে পারেনি। বহুভাবে মমতা ব্যানার্জি বলেছিলেন যে সেখানে বামফ্রন্টের নেতা কর্মীদের কোমরে দড়ি বেঁধে জেলে পোড়াবে, কিন্তু কিছুই তো করতে পারেননি। ওনার হাতে স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত ক্ষমতার অধিকারী, একজন নেতা মন্ত্রীকে জেলে পাঠাতে পারেননি। ফলত আমাদের লাল ঝান্ডার আজকের দিনে গোটা পশ্চিম বাংলায় এক অন্যতম ভূমিকায় সেখানে রেড ভলেন্টিয়ার থেকে নতুন প্রজন্ম থেকে শুরু করে ব্যাপক অংশের মানুষ আবার লাল ঝান্ডার পতাকাটাকে ফিরে পেতে চাইছেন। কারণ লাল ঝান্ডাটাকে আবার কাঁধে নিয়ে এই পশ্চিমবঙ্গ বাঁচানো, ভারতবর্ষকে বাঁচানোর যে লড়াই, বিজেপির মতো এক স্বৈর শাসক হিটলারের মতো যে রাজত্ব কায়েম করার চেষ্টা করছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য লাল ঝান্ডাই তো নেতৃত্ব দিচ্ছে। আমাদের প্রয়াত জননেতা, আমাদের ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব কমরেড সীতারাম ইয়েচুরি এই গত লোকসভা নির্বাচনে সেখানে ইন্ডিয়া জোট গঠনের ক্ষেত্রে অন্যতম কারিগরের ভূমিকা পালন করেছিলেন। সেখানে লাল ঝান্ডা ফিরে গেলে লাল ঝান্ডা আসে না, এই প্রশ্ন আমরা মনে করি এটা শুধুমাত্র প্রশ্নের আকারই। কারণ লাল ঝান্ডা মানুষের জন্য লড়াই করে, লাল ঝান্ডা সরকারের ক্ষমতার জন্য লড়াই করে না। পশ্চিমবঙ্গের বিষয়টা যেহেতু তুললেন, 34 বছর ক্ষমতায় ছিলেন, তারপর ক্ষমতাচ্যুত হলেন, সেখানটায় বিরোধী আসন পর্যন্ত আপনাদের নেই, কেন এই অবস্থা? দেখুন, পশ্চিমবঙ্গের সেখানে তৃণমূলের এক গুন্ডারাজ কায়েম করে রেখেছে। আজকের দিনে ত্রিপুরায় বিজেপি যে গুন্ডারাজ কায়েম করে রেখেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, পশ্চিমবঙ্গেও আমাদের বহু শত শত হাজার হাজার কর্মী এখনো পশ্চিমবঙ্গের বাইরে আছেন। 2011 সালে পশ্চিমবাংলায় যখন তৃণমূলের সরকার হয় তখন থেকে আমাদের বহু কমরেড এই পশ্চিমবঙ্গকে ছেড়ে দিয়েছেন। ফলে মানুষ এই তৃণমূলের অপশাসন যেই দিন দেখবে সেই দিনই আবার পশ্চিমবঙ্গে ফিরে আসবে, এরকম প্রতিজ্ঞা করে বহু মানুষ পশ্চিমবঙ্গ ছেড়েছেন, তারপরেও কিছু এসেছেন। কিন্তু বিজেপি মাঝখান দিয়ে এসে সেখানে পশ্চিমবঙ্গকে একটা আবার সেই সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার জন্য, সেখানে পয়সার গোড়ামি দিয়ে, সেখানে সাম্প্রদায়িকতার শক্তিতে সেখানে বিভাজনের রাজনীতি করে পশ্চিমবঙ্গের ভোটটা সেখানে ভাগ করার চেষ্টা করছেন, সেখানে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। 2021 সালও করেছেন, 26 সালও তারা করছেন। ত্রিপুরার বহু বিজেপির প্রায় কর্মী 50% কারিয়াকর্তা, আমরা কার্যকর্তা বলি না, তাদেরকে কারিয়াকর্তা বলে। আমাদের রাজ্যের আমাদের পার্টির সাধারণ সম্পাদক দেখবেন ওনাদেরকে কার্যকর্তা বলে না, কারিয়াকর্তা আমরা ওদেরকে বলছি। তারা এখন পশ্চিমবঙ্গে গেছে কারিয়াকর্তা করতে। কারণ কি করবে? ভোট চুরির জন্য। আপনারা দেখেছিলেন তো গত পৌরসভা ওই মুখ্যমন্ত্রী যখন সেখানে বাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন সেখানে বনমালীপুর, তখন সেখানে বাই ইলেকশনে আমাদের মেলাঘরেরও বহু ছাপ্পা ভোটার গিয়েছিল, পশ্চিমবঙ্গ চলে গেছে ছাপ্পা ভোটাররা ভোট দেওয়ার জন্য। সেখানে আমরা মনে করছি যেখানে আমাদের পশ্চিমবঙ্গে আমরা আমাদের অবস্থানে আমরা ফিরে এসেছি, মানুষ লাল ঝান্ডাটাকে আবার সেখানে কাঁধে তুলে নিচ্ছেন। আগামী দিনে দেখবেন, আগামী দিনের সামনে নির্বাচন, এই নির্বাচনে বামপন্থীদের অবস্থান স্পষ্ট। সাম্প্রদায়িকতাকে হাঁটাতে হবে, তৃণমূলের দুর্নীতিরাজ বন্ধ করতে হবে। তার জন্য লাল ঝান্ডা এবং যারা এই বিজেপি এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় তারা সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গে ঝাঁপাচ্ছে, তাতে বামপন্থীরা নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ এই মুহূর্তে দাঁড়িয়ে দুই ফুল, অর্থাৎ পদ্ম ফুল এবং জোড়া ফুল ঘাসের যেটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, দুই ফুলের লড়াই চলছে। এবং বিজেপির থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব কুমার দেবকে, তিনি প্রভারী হিসেবে আছেন এবং রাজ্যের পরিবর্তন প্রথম কাণ্ডারি। এখানে উনি বলছেন যে পশ্চিমবঙ্গ পরিবর্তন নিশ্চিত হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে, কি বলবেন? দেখুন, 2021 সালেও বিপ্লব দেব সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও পশ্চিমবঙ্গে নির্বাচনে বহু সমাবেশ করেছিলেন। তিনি তখনও বলেছিলেন যে এবার মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি বেঁধে সেখানে জেলে পুরবেন, বলেছিলেন। বিজেপির সমস্ত নেতা মন্ত্রীরা বলেছিলেন পশ্চিমবাংলায় সেখানে তৃণমূল সরকার উৎখাত হচ্ছে, তো হয়নি তো।
21 না, না, সালে। ওনার ওনার যতখানি প্রভারী দায়িত্বে থাকেন উনি নিজে ডাইরেক্টলি বলেন সেখানটায় ওনার জয় নিশ্চিত, এবং বারবার এটা প্রমাণিত হয়েছে। এবার এই বিষয়টাকে কি নজরে দেখছেন? আপনাকে এটাও বলছি, বিপ্লব দেব তো সেখানে গিয়ে বলছেন, এ, গতকালকে দেখবেন বিপ্লব দেবের একটা ভাষণ, বলছেন যে উনি ত্রিপুরাতে 7ম পে কমিশন চালু করে দিয়ে গেছেন। আসলে ত্রিপুরাবাসী যাদেরকে বলেছিল যাদের 40,000 টাকা বেতন তারা 80,000 টাকা পাবেন, যারা 80,000 টাকা বেতন তারা 1,60,000 টাকা পাবেন, যারা 1 লক্ষ টাকা বেতন তারা 2 লক্ষ টাকা পাবেন। বিপ্লব দেব নির্বাচন 18-র আগে ত্রিপুরাতে বলেছিল। কয়জন, এবং আজকের দিনে পশ্চিমবঙ্গে গিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, মিথ্যা কথা বলছেন। বলছেন তো যে ত্রিপুরাতে 7ম পে কমিশন চালু করে গেছেন। আদৌ ত্রিপুরার কর্মচারী মহলকে আমরা জিজ্ঞেস করতে চাই বা জানতে চাই, আমরা বিজেপির নেতাদের কাছে জানতে চাই, ত্রিপুরার কয়জন মানুষ সেখানে 40,000 টাকার বেতন 80,000 টাকা হয়েছে? 7ম পে কমিশন দূরের কথা, সেখানে মানুষের বেতন দিতে পারছে না সরকার, আবার এখানে মিথ্যা ভাষণ দেওয়ার চেষ্টা করছেন বিপ্লব দেব। এটা আসলে তাদের মিথ্যার ফুলজুরির যদি কেউ থাকে, মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে যদি অন্যতম কাণ্ডারি থাকে, তাহলে সেটা বিপ্লব দেব। তারা এছাড়া মিথ্যা কথা ছাড়া আর কিছুই বলতে পারে না তারা, কারণ তারা মিথ্যা কথাই, হ্যাঁ, দেশের মধ্যে শ্রেষ্ঠ, এটা আমি বলছি। দেশের মধ্যে বলুন আর সেখানে নির্বাচনী প্রভারীর মধ্যে বলুন, মানে তাদের মধ্যে দলনেতার মধ্যে অন্যতম নেতা হলো মিথ্যার মধ্যে বিপ্লব দেব, এটাই স্পষ্ট, এছাড়া আর কিছু না। দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে যেহেতু একটা প্রসঙ্গ উঠেছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই যুদ্ধকালীন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে জায়গায় ভারতবর্ষ একদমই নিরাপদে রয়েছে, সেটা বিজেপি সরকার থাকার দরুনই হচ্ছে, সরাসরি দাবি করছেন বিজেপি। কি বলবেন? ভারতবর্ষে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে, তখন আমাদেরও তো একটা প্রজন্ম, আমরাও তো সমাজটা বুঝি, তখন আমাদের এই ভারতবর্ষের মধ্যে কয়টা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল? আর নরেন্দ্র মোদী 2014 সালে আসার পর থেকে এই পর্যন্ত আমি যদি ভুল না করি 46টার উপর ছোট বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ভারতবর্ষে। কেন হচ্ছে? সাম্প্রদায়িকতার ভিত্তিতে দেশকে বিভাজন করতে চাইছেন। এই ভারতবর্ষে 80% হিন্দু, অন্য 20% মানুষ অন্য ধর্মাবলম্বীর মানুষ। তাহলে পরে পেট্রোলের দাম বাড়ছে, হিন্দুদের কারিগর তারা, হিন্দুদের রক্ষাকর্তা তারা বলছেন এই 80% মানুষের উপর পেট্রোলের দাম 60 টাকা থেকে সেখানে আজকের দিনে 100 টাকা। আপনি সেখানে রান্নার গ্যাস 400-450 টাকা থেকে আজকের দিনে 1053 টাকা। এই হিন্দুদের উপর চাপাচ্ছেন না তো? হিন্দুদেরকে সেখানে এই যে আজকের দিনে আপনি ওষুধ কিনতেন, প্যারাসিটামল আপনার আগে 1 টাকা বা 1.5 টাকা দিয়ে প্যারাসিটামল কিনতেন, আজকের দিনে আপনাকে 10 টাকা থেকে 12 টাকা প্যারাসিটামল কিনতে হয়। তাহলে এই ওষুধের দাম, ওষুধ হিন্দুরা খায় না? এ জায়গায় একটু আটকাচ্ছি। বিজেপি সরাসরি বলছে মানুষের রোজগারও তো বেড়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। কি বলবেন? কোন দিক থেকে রোজগার বেড়েছে? আগে আগে ধরুন 70 টাকা 100 টাকা যেটা হাজিরা ছিল, এখন বেড়ে দাঁড়াইছে 600 থেকে 700 টাকা। এটা প্রজন্ম যখন হিসাব করেন, আপনি যেটা বলছেন আপনার ছোটবেলায়, প্রজন্ম অনুসারে হিসাব করলে ইনকাম তো বেড়েছে। আজকের দিনে ভারতের টাকার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকের থেকে 2014 সালের আগে ভারতবর্ষ টাকার দাম কত ছিল? আজকের দিনে ভারতের টাকার দাম কত কমে গেছে? জিডিপির কত কমছে? প্রতিদিন তো জিডিপির হার কমছে আমাদের ভারতবর্ষে। নরেন্দ্র মোদী মিথ্যা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে একেবারে গোটা বিশ্বের আসনের মধ্যে ভারতবর্ষ এক অন্যতম জায়গার মধ্যে নিয়ে গেছেন, পৌঁছে গেছেন। হ্যাঁ, আসলে তো যে টাকার দাম কমছে, মানুষের উপার্জন ক্ষমতা কমছে, মানুষের কাজ হারাচ্ছেন, শ্রমিক কলকারখানা থেকে ছাঁটাই হচ্ছেন, বেকার যুবক চাকরি পাচ্ছেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়োগ নেই, বিভিন্ন রেল দপ্তর থেকে কর্মচারী শূন্যতায় ভুগছে, রেলগুলি একের পর এক অ্যাক্সিডেন্টের দিকে যাচ্ছে, সরকার সেখানে উদাসীন, আর সেখানে বলছেন যে দেশ একেবারে ভালো জায়গায় পৌঁছে গেছে। সাম্প্রদায়িকতার ভিত্তিতে শুধু তারা রাজনীতিটা করতে চাইছেন, তারা মানুষের জন্য কিছু করতে চাইছেন না তো। কারণ দেশের বেকার যুবক লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, এই ভারতবর্ষের সরকারি দপ্তরে বহু শূন্যপদ, সমস্ত শূন্যপদগুলি বেসরকারিকরণের হাতে ছেড়ে দিচ্ছেন, সেই দপ্তরগুলিকে অবলুপ্তি করে দিচ্ছেন, নিয়োগ করছেন না, বেকার যুবক হতাশায় ভুগছেন। তাহলে পরে কোথায় কোথায় নরেন্দ্র মোদী বা বিজেপি কোথায় বলছেন যে তারা একেবারে ভারতবর্ষকে শ্রেষ্ঠ স্থানে নিয়ে গেছেন, রোজগার বেড়েছে? রোজগার তো নেই মানুষের হাতে। আজকের দিনে ত্রিপুরা রাজ্যে বলুন না, ত্রিপুরা রাজ্যের রেগা 2F এর কাজ করে মানুষ প্রতিদিন মেলা পার্বণ চৈত্র মাস থেকে বলুন, একটা মানুষ মহিলাদের হাতে টাকা থাকতো, বামফ্রন্ট সরকার থাকতে 90 থেকে 98 দিনের কাজ হতো, হ্যাঁ, 100 দিনের মধ্যে। কিন্তু বামফ্রন্ট সরকার থাকার সময়ে রেগায় ত্রিপুরা বহুবার পুরস্কার এনেছেন কেন্দ্রীয় সরকার থেকে। কেন্দ্রে তো বামফ্রন্ট সরকার ছিল না, তখনকার সময় কংগ্রেস সরকার ছিল, বহু পুরস্কার এনেছেন। রেগার মানুষের হাতে কাজ ছিল, গরিব মানুষের হাতে কাজ ছিল, মানুষের হাতে টাকার উপার্জন ছিল। আজকের দিনে মানুষের হাতে উপার্জন নেই।
কয়জন মানুষ। এই জায়গায় বলবো শেষ বাজেটে আমাদের শ্রদ্ধেয় যিনি রয়েছে শিক্ষামন্ত্রী, তিনি একটা প্রেস মিট করেছিলেন, বলেছেন যে রামজি প্রকল্প থেকে আরো নানা প্রকল্পে গ্রামীণ এলাকায় যারা রয়েছেন তারা সরাসরি সুবিধা ভোগ করবেন, যেটা পূর্বে ছিল না। কি বলবেন? দেখুন, রেগার নামটাকে বাতিল করলেন কেন? আপনি যদি করার ইচ্ছেই থাকতো তাহলে 2014 সালে আসার পর থেকে রেগার জন্য যে বরাদ্দ, বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্য যখন ক্ষমতায় ছিল 18 সালের আগে প্রতি বছর কাজ হতো। আমি বলেছিলাম যে 98 দিন। আজকের দিনে মানুষের বিজেপি আসার পরে সেই রেগার কাজ 22 থেকে 18 দিনে নেমে গেল। এই যে বিরাট একটা কাজের গ্যাপ তৈরি হয়ে গেল, এই কাজটা কেন বন্ধ হয়ে গেল? আজকের দিনে জিরামজি করার নাম করে সেখানে এই রেগার সিস্টেমটাকে, মানে গরিব মানুষের হাতে কাজ, এই সিস্টেমটাকে বন্ধ করার জন্য আরেকটা নতুন কৌশল। কারণ তারা রেগাকে যদি তারা মেজরিটির নিরিখে পাস করিয়ে নিতে পারেন, রেগাকে বন্ধ করে দেওয়া এবং নতুন করে জি রামজি মানে নতুন করে সেখানে আবার রামের নাম, আমি বলছি না সেটা, এটা তাদের কি কারণে নাম করেছেন তারা আগে পেছনে আমি বলছি না, রামজি, রামকে যুক্ত করে দিলেন আবার রেগার কাজে, মানুষের কাজে। তাহলে হিন্দুত্বকরণ, হিন্দুদের উপর একদিকে শোষণ চলছে আর একদিকে হিন্দুদের ভেগদারি হিসাবে তারা নিজেদেরকে ব্যাখ্যা করতে চাইছেন। আসলে তারা হিন্দুদেরকে দিয়ে বুকা বানিয়ে ভারতবর্ষের যে সমস্ত কিছু সরকারি সম্পদ, ভারতবর্ষের মানুষের যে আয়ের যে রাস্তাগুলি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে শুধুমাত্র আদানি আম্বানি তাদেরকে খুশি করার চেষ্টা করছেন, এছাড়া আর কিছু না। রাজ্য রাজনীতির দিকে যদি একটু আসি, সামনে এডিসি নির্বাচন। এই মুহূর্তে দাঁড়িয়ে পূর্বে যেটা বলা হতো, যারা বিরোধী ছিলেন, যে বামেদের এই 20টা সিট হয়তো বা বাধা রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ে আপনাদের অবস্থান? দেখুন, আমাদের পাহাড়ের অবস্থান বলতে, আমরা 2018 সালের পরে ত্রিপুরাতে সেখানে পাহাড়কে একটা লন্ডভন্ড করার জন্য বিজেপি 18 সালের নির্বাচনের আগে থেকে তা শুরু হয়েছিল, যে পাহাড় বামেদের শক্তি, আমাদের লাল ঝান্ডার শক্তি। কিন্তু সেখানে পাহাড়কে দুর্বল করার জন্য 17 সাল থেকে শুরু হয়েছে পাহাড়ের মধ্যে নীল নকশা। মানে কি? সেখানে উলঙ্গ নৃত্য করো, সেখানে জাতীয় সড়ক অবরোধ করে রাখো, 11 দিন 14 দিন জাতীয় সড়ক অবরোধ করে রাখো, পেছন থেকে টাকা বিজেপি, পেছন থেকে কে মদত যোগাচ্ছে? বিজেপি। সেখানে পাহাড়ের মানুষকে বিভ্রান্ত করছে কে? পাহাড়ের মানুষ সরল সোজা মানুষ, তারা বামফ্রন্ট সরকার থাকার সময় তাদের হাতে টাকা ছিল, তাদের ঘরে রোজগার ছিল, তারা চাকরির জন্য 30% রিজার্ভেশন ছিল, তাদের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে, তারা বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে রিজার্ভেশন ছিল, বামফ্রন্ট সরকার তৈরি করেছিল। বামফ্রন্ট সরকার তার সেই টিটিএডিসি কে আলাদা স্বায়ত্ত শাসন করার জন্য ভিলেজ কাউন্সিল থেকে শুরু করে যাতে উপজাতি এলাকায় উন্নত পরিষেবা মানুষ পায় তার জন্য সেখানে গঠন করেছিলেন। বামফ্রন্ট মানে ত্রিস্তরীয় ব্যবস্থাটাকে উপজাতি এলাকায় এমন ভাবে তৈরি করেছিলেন যাতে পিছিয়ে পড়া অংশের মানুষ যাতে তার সে সুযোগ সুবিধা পায়, তার জন্য ত্রিস্তরীয় ব্যবস্থাটাকে সুন্দরভাবে করেছিলেন। কিন্তু সেটাকে লন্ডভন্ড করে, কারণ এই শক্তিটাকে তো ভাঙতে হবে, বিজেপি সরকারে ক্ষমতায় আসতে হবে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানে পাহাড় এলাকা মানুষকে বিভ্রান্ত করেছিলেন, করে সেখানে একটা বামেদের সম্পর্কে, বামপন্থার সম্পর্কে একটা ভুল ধারণা তাদের মধ্যে তৈরি করেছিলেন। একটা অংশকে, একটা নতুন প্রজন্মের একটা অংশকে তারা ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন। পাহাড়ের যে ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল, পাহাড় একটা সময় কোন জায়গায় ছিল, আজকের দিনে পাহাড়টা কোন জায়গায় আছে, পাহাড়ের মানুষের অর্থনৈতিক মানোন্নয়নের দিক থেকে কত পিছিয়ে পড়া ছিল, তাকে উঠিয়ে বামফ্রন্ট সরকার সুকৌশল পরিকল্পনার মধ্য দিয়ে সেখানে এই পাহাড় এলাকাটাকে তৈরি করেছেন। কিন্তু সেখানে আজকের দিনে দেখবেন তীব্রামতার নাম করে পাহাড়ের মানুষকে একটা রাজার আবেগ তুলে পাহাড়ের মানুষকে একটা ভুল বোঝানোর চেষ্টা করছেন। সরকারের সাথে তারা জোট করে বসে রয়েছেন, সরকারের সাথে মন্ত্রিসভা করছেন, সরকারের সাথে প্রতিদিন মিটিং করছেন, আবার সেখানে পোলো টাওয়ার্সে বলুন আর ভিআইপি রেস্টুরেন্টে বলুন, তারা একসাথে টেবিলে বসে খাচ্ছেন, আর এইখানে গ্রামের বা ছোট পাহাড় এলাকার মানুষকে কাছে এসে বলছেন যে না, বিজেপি আমাদেরকে দেয়নি। একসাথে সরকার পরিচালনা করছেন, একসাথে নীতি গ্রহণ করছেন, একসাথে কিভাবে পাহাড়ের উন্নয়ন হবে বা উন্নয়ন হবে না এটা সিদ্ধান্ত তারা একসাথে বসে করছেন। আর এখানে এসে মানুষকে বুঝাচ্ছেন যে না, বিজেপি কিছুই করেনি, আমাদেরকে তীব্রমতা তো এডিসি এলাকাতে সরকারে রয়েছেই, সরকার এই যে টিটিএডিসি দখলে কে রয়েছে? তীব্রমতা। তাহলে তীব্রমতা এই গত 5 বছরে কেন এডিসি এলাকা মানুষের উন্নয়ন করেননি? আজকের দিনে কারণ নতুন করে এসে বলছেন যে এডিসি এলাকাতে একটা সুযোগ দিন আমাদেরকে। সুযোগ কার ছিল এতদিন? বামফ্রন্ট সরকার ছিল এডিসি এলাকাতে গত 5টি বছর সেখানে তীব্রমতা সেখানে সরকারে রয়েছে। তাহলে পরে কেন এখন এই সুযোগটা তো বিজেপি চাইছে হয়তো পাহাড়ে, তো আপনাদেরকে উত্থান করে মথার সঙ্গে জোট অ্যালায়েন্স করে তারা ক্ষমতায় এসেছেন, এখন আবার বিজেপি একতরফা ক্ষমতাটা চাইছেন পাহাড়ে, এই বিষয়টা কেমন গোলমালে দেখছেন? এই বিষয়টা হচ্ছে আসলে কি জানেন, কারণ তীব্রমতা ত্রিপুরাতে যেভাবে ওই 2023 সালে নির্বাচনে
বিজেপি বিরুদ্ধে গোটা রাজ্য যখন একত্রিত হয়েছিল যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতেই হবে, নয়তো ত্রিপুরার অবস্থা একেবারে শেষ হয়ে যাবে, এটা মানুষকে বলেছিল বিরোধীরা। তখন সেখানে ত্রিপুরা রাজ্যে সেখানে একটা নির্বাচনে লড়াই হয়েছিল, একেবারে কোমর বেঁধে মানুষ নেমেছিল। কিন্তু সেখানে ত্রিপুরা মাতা কি করলো? পেছন দিক থেকে ত্রিপুরা মাতা আজকের দিনে বড় বড় কথা বলেন, রাজা গেটার ত্রিপুরা ল্যান্ড, উপজাতিদের বিভ্রান্ত করছেন। সেখানে ওয়ান লাস্ট ফাইট, সেখানে বহু ধরনের প্রতিশ্রুতি মানুষের কাছে এক একটা স্লোগান নতুন করে নির্ভর করে নিয়ে আসছেন। কেন একটা স্লোগানে থাকতে পারেননি আপনি? আমি 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 একজন যুব কর্মী হিসাবে, বামপন্থীর একজন যুবকর্মী হিসাবে আপনাকে প্রশ্ন করতে চাইছি যে আপনি একটা স্লোগানে কেন ঠিক থাকতে পারছেন না? কেন আপনাকে 10টা স্লোগান নির্বাচন করতে হচ্ছে, প্রতি বছর একটা করে স্লোগান ঠিক করছেন কেন? কারণ আপনি নিজেও জানেন, কারণ আপনি এই যে সহজ সরল উপজাতি মানুষকে বিভ্রান্ত করছেন। কারণ আপনি সেখানে শুধুমাত্র ক্ষমতার দম্ভকে টিকিয়ে রাখা, নিজের যে আধিপত্য, নিজের যে সম্পত্তিকে আরো বেশি কিভাবে বিজেপির থেকে টাকা নিয়ে কিভাবে নিজের পাহাড়কে আরো বেশি বড় করা যায়, সেই লক্ষ্যে আপনি এগুচ্ছেন। কারণ আপনি মানুষের জন্য কিছু করছেন না। কারণ কেন আপনি এডিসিতে এলাকাতে চাকরি নিয়ে আপনি কেন সরকারের মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত নিচ্ছেন না? কেন আপনি এডিসিতে বলছেন না? কেন আপনি আমার এডিসিটা এই বছর 5,000 যুবককে চাকরি দিতে হবে, কেন আপনি কথা বলছেন না? চুপচাপ তো সেখানে মিটিং এ সিদ্ধান্ত হ হ হ হ বলে চলে আসছেন। আর এখানে গ্রামে পাহাড়ে এসে মানুষকে বলছেন ওয়ান লাস্ট ফাইট, ऐसा करूंगा तैसा करूंगा सब कर दूंगा हम लोग है आपके पास। সেখানে বহু কিছু তো বলছেন, কিন্তু আসলে মানুষকে বিভ্রান্ত করছেন। উপজাতি এলাকার উপজাতি এলাকার মানুষও ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে এই যে বিজেপি এবং মথার যে গোটা গেম, এই গোটা গেমকে ভাঙবার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ আগামী দিনে ঐক্যবদ্ধ হচ্ছে। ঐক্যবদ্ধ হয়েই এই দুই শক্তিকে পরাজিত করার জন্য মানুষ রাস্তায় নামছে। দেখবেন হয়তো এই এডিসি নির্বাচনে সেখানে তারা একটা আবার সেই দুই দলের মধ্যে একটা ফাইট দেখাবে, মানুষকে বুঝাবে বিজেপির নীতির বিরুদ্ধে তীব্রমতার নীতির বিরুদ্ধে বিজেপি। তারা মন্ত্রিসভায় মিটিং করছেন, আবার সেখানে বিপিন দেববর্মার গাড়ি ভাঙছেন, আবার সেখানে রাজা প্রোগ্রাম করছেন, সেখানে আবার গিয়ে বিকাশ দেববর্মার গাড়ি ভেঙে দিচ্ছেন। তাহলে এই যে দুই দলের মধ্যে যে লড়াই, এই লড়াই আসলে উপজাতি মানুষের উন্নয়ন হবে, উপজাতি মানুষের কল্যাণ হবে? কিছু হবে না, তাদের নিজেদের আখের গুছানো ছাড়া কিছুই হবে না। এই জায়গায় জিতেন চৌধুরী যেহেতু আপনাদের দলের লোক এবং প্রধান বিরোধী মুখ, তিনি কতটা প্রসিদ্ধ করতে পারবেন পাহাড়ে এই মুহূর্তে বলে মনে হচ্ছে? হ্যাঁ, করছেন তো। আমাদের পার্টি ধীরে ধীরে লাল ঝন্ডার মিছিলকে বড় করার জন্য অমরপুর থেকে শুরু করে গন্ডাছড়া থেকে শুরু করে বহু মানুষ, শত শত মানুষ যারা আমাদেরকে ভুল বুঝে একটা সময় চলে গিয়েছেন, তারা আবার ফিরে আসছেন, লাল ঝান্ডাটাকে আবার আঁকড়ে ধরছেন। লাল ঝান্ডাটাকে বড় করার জন্য মানুষের ভিলেজ কাউন্সিলে সেখানে নির্বাচন নেই। ভিলেজ কাউন্সিল কে পরিচালনা করছে কেউ জানে না, ভিলেজ কাউন্সিলে কত টাকা আসছে কেউ জানে না, সেখানে পাহাড় এলাকা মানুষের কি বেনিফিশিয়ারি সুযোগ আছে কেউ জানে না। ফলে মানুষ ধীরে ধীরে এগুলি বুঝতে পারছেন। বুকা বেশি দিন বানিয়ে রাখা যায় না। প্রতি নির্বাচন আসবে, একটার পর একটা অমিত শাহের সাথে সেখানে আপনার প্রদ্যুৎ কিশোরের সেট হবে, গেম হবে, আবার এখানে এসে বলবে 6 মাস কেউ আন্দোলন করতে পারবে না। এই যে বিভ্রান্ত মানুষ কিন্তু ধীরে ধীরে ধরে নিচ্ছে, মানুষ বুঝছে, সেই কারণে আবার লাল ঝান্ডাটাকে বড় করবার জন্য চেষ্টা করছে। আমরা আমাদের দিক থেকে আমাদের সেখানে মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষকে বোঝানোর কাজ, আমাদের লাল ঝান্ডা, আমাদের পার্টি সেখানে এই কাজ করছে। ইন্দ্রজিৎ বাবু, শেষভাবে জানতে চাইবো 2018 সালের পূর্বে যে যুবকরা ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলেন এবং একটা সরকার পরিবর্তন করেছিলেন, একেবারে শেষভাবে 2028 নির্বাচনকে পাখির চোখ রেখেই এই যুবকদের প্রতি আপনার বার্তা কি থাকবে? দেখুন, আমরা আমাদের ডিওয়াইএফআই এবং আমাদের বামপন্থী সংগঠন, আমরা মনে করি নির্বাচন একটা সংগ্রাম, কিন্তু এই সংগ্রামের আগে আমরা বলছি শুধুমাত্র নির্বাচনী সংগ্রামে আমরা শুধুমাত্র নির্বাচনের জয়টাই আমাদের কাছে মোক্ষম কাজ, আমরা এটা বলছি না। আমরা বলছি, আমরা দাবি তুলেছিলাম প্রজন্ম বাঁচাও। এই মুহূর্তে আমরা দাবি তুলছি প্রজন্ম বাঁচাও। কেন আমরা এই দাবি এই সময়ের মধ্যে আমরা তুললাম প্রজন্ম বাঁচাও? কারণ আমরা মনে করেছি বিজেপির শাসনে আমাদের প্রজন্ম একের পর এক ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে। কোন দিক থেকে? আপনি দেখবেন নেশা, আজকের দিনের নতুন প্রজন্মের একটা অংশ নেশাকে সেবন করে তাদের জীবন যৌবনকে একেবারে ধ্বংসের শেষ করে দিচ্ছেন। আজকের দিনে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে কয়টা সেখানে আপনি এই যে যারা নেশা করে তাদেরকে যে ক্যাম্পগুলিতে রাখা হয়, সেখানে এই ক্যাম্পগুলি সরকার কেন তৈরি করতে হচ্ছে? বামফ্রন্ট সরকার থাকার সময়ে তো এই যে ডিটেনশন কি ক্যাম্পের মতো তাদেরকে সেখানে রাখার ব্যবস্থা ছিল না, তো বেসরকারি ভাবে বহুভাবে গজিয়ে উঠেছে। কেন এগুলি হচ্ছে? বামফ্রন্ট সরকার থাকতে তো একটাও ছিল না। তাহলে এই তথ্যটা বিজেপি নেতারা দিতে পারবেন আমাদেরকে যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে
এই রাজ্যে সেখানে কয়জন সেখানে নেশা কারবারিকে, সেখানে নেশাগ্রস্ত যারা, হ্যাঁ, শক্তি মুক্তি কেন্দ্র নাম করে যারা নেশা মুক্তি কেন্দ্রতে সেখানে যুক্ত নিয়ে তাদেরকে চিকিৎসা করানো হচ্ছে। সরকার সেখানে বিশ্রামগঞ্জে করছেন, আপনি দেখবেন তথ্য নিয়ে, বিশ্রামগঞ্জে সেখানে সরকারের টাকা দিয়ে নেশা মুক্তি কেন্দ্র করছেন। কেন করছে? নেশা সেবন করছে, আপনি জানছেন, আপনি কেন নেশা কারবারিদের ধরছেন না? নিশ্চিতভাবে এই নেশা কারবারি আপনার দলের সেখানে সাঙ্গ পাঙ্গরা নেশা বিক্রি করবে, আর আপনি সেখানে নেশা মুক্তি সরকারি টাকা খরচ করে তাদেরকে আবার ভালো করবেন। বাহ, খুব সুন্দর সেটিং। এই সুন্দর সেটিং এর মধ্যে দিয়ে প্রজন্মকে শেষ করে দিচ্ছে। আপনি আজকের দিনে দেখবেন খেলাধুলা হয়, এখন কি খেলাধুলা হয়? এমএলএ কাপ। আর এই এমএলএ কাপে কে? বক্সনগরে তফাজ্জল হোসেন খেলা ছেড়েছিলেন। কি সেখানে সমস্ত নেশার কিংপিং সম্রাট যারা, তিনি এই বক্সনগরের এমএলএ সেখানে মঞ্চের মধ্যে যে টেরোরিস্ট, সে ফুলের তুরা দিচ্ছেন, সে বাইক দিচ্ছেন, স্পন্সর করছেন, রয়্যাল এনফিল্ড বাইক দিয়ে দিচ্ছেন, সে সেখানে স্করপিও গাড়ি দিয়ে দিচ্ছেন। কার টাকা এগুলি? নেশার ব্যবসাটা যাতে ঠিক থাকে তার জন্য সেখানে এমএলএ কাপের নাম করে স্পন্সর করছেন। কিন্তু আমরা বলছি না, এই খেলা না, এমএলএর নাম, এমএলএ কাপ, এই সেখানে বলে লুটপাটের টাকা দিয়ে খেলা না, আমরা এটা চাই না। আমরা চাই একটা সুস্থ সংস্কৃতির বিকাশ চর্চার মধ্য দিয়ে প্রজন্মকে বাঁচানোর, নেশা থেকে ছেড়ো। আমরা দাবি তুলেছি এবার প্রজন্মে বাঁচাও স্লোগানের মধ্যে, যে নেশা নয়, চলো খেলার মাঠে, নেশা ছেড়ে খেলার মাঠে চলে আসো। কারণ আমরা চাই প্রকৃত সমাজ ব্যবস্থাটা এমন ভাবে তৈরি হোক যাতে মানুষের মঙ্গল হয়, মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, একে অপরের মাঠে গেলে পরে, আজকের দিনে দেখবেন খেলার মাঠগুলিতে গেলে পরে গ্যালারির পেছন দিক থেকে নেশায় একেবারে কোরাক্সের বোতল, ফেন্সিডিলের বোতল, ইনজেকশন সিরিজে ভরে গেছে গ্যালারিগুলি। সেখানে অভিভাবক মহল পিটি করা, সকালে মর্নিং ওয়াক করা, সেগুলি বন্ধ হয়ে গেছে তো আমাদের নেশার কবল গ্রাসে। ফলে আমরা এই প্রজন্ম বাঁচাও দাবি তুলছি। বেকার যুবকের শুধুমাত্র নেশা না, বেকার যুবকের কাজ, বেকার যুবকের যে সরকারি সুযোগ সুবিধা, আজকের দিনে দেখবেন গতকালকেও আগরতলা মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিলেন আমাদের সেখানে ট্যাট উত্তীর্ণ বেকাররা, 45,000 ট্যাট উত্তীর্ণ বেকাররা সেখানে গিয়েছে, পরীক্ষা দিয়েছিল, মাত্র কত 1400 লোককে নিয়োগ করার জন্য তারা উত্তীর্ণ হয়েছে। এই যে প্রশ্নপত্রের মধ্যে পর্যন্ত দুর্নীতি, এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পর্যন্ত দুর্নীতি, সমস্ত সরকারটা দুর্নীতিতে ভরে গেছে, কিন্তু মানুষ কথা বলতে পারছে না। মানুষ কথা বললে পরে আক্রমণ হচ্ছে, মানুষ কথা বললে পরে তার অর্থনীতি সম্পদের উপর আক্রমণ হচ্ছে। এই প্রজন্মকে কর্মসংস্থানের লড়াই এবং এই নেশা এবং আইন শৃঙ্খলা, এই বিষয়গুলি নিয়ে আমরা প্রজন্ম বাঁচাওয়ের দাবি তুলছি। সকল অংশের যুবককে আমরা ঐক্যবদ্ধ করতে চাইছি। সকল অংশের যুবককে এই বিজেপির মিথ্যা প্রতারণার ফাঁদ থেকে সরে এসে আসুন এমন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলি, যে সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন থাকবে না, পাহাড়ি বাঙালির মধ্যে বিভাজন থাকবে না, পাহাড়ি আর বাঙালি গলায় গলায় মিলে সেখানে তাদের অনুষ্ঠান উপভোগ করবে, দুর্গাপূজা উপভোগ করবে, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে মিলাদ মাহফিল উপভোগ করবে, দুর্গাপূজা উপভোগ করবে। এরকম একটা সমাজ আমরা চাইছি। এই সমাজের গড়ার জন্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা ছাড়া এইগুলি সম্ভব হবে না। কারণ তারা আপনি যখন এই কথাগুলি বলবেন, আপনাকে সুকৌশলে বলবে সেখানে হ্যাঁ মন্দির মসজিদ সেখানে লাগিয়ে দেবে পেছন দিক থেকে। এই কারণে আমরা এই প্রজন্ম বাঁচাওয়ের দাবি তুলেছি। এই প্রজন্মকে বাঁচানোর লড়াই আমরা প্রতিদিনকার জারি রাখবো, এবং আমরা আহ্বান করতে চাইছি যে এখনো আমাদের এই মহকুমার মধ্যে বিজেপি যে যুব মোর্চার বন্ধু বা যে ছেলেটা এখনো বেকার যুবক, আপনি বেকার উত্তীর্ণ হয়ে গেছেন, আপনার দিন বয়স শেষ করে দেবে, বিজেপি কিছু দিতে পারবে না। কারণ আপনাকে আমরা বলছি, আসুন আমাদের সাথে আসুন, আমাদের ডিওয়াইএফ এর পতাকাটাকে বড় করুন, লাল ঝান্ডাটাকে বড় করুন। আর মনে রাখবেন, লাল ঝান্ডা যদি থাকে, আপনার বাড়ির বনের নিরাপত্তাটা অটুট থাকবে, আপনার পাড়ার শান্তি সম্প্রীতিটা অটুট থাকবে, আপনার ক্লাব এলাকায় পূজা মিলাদ মাহফিল সমস্ত কিছু অটুট থাকবে। সেই কারণে আমরা বলছি, এই বামপন্থার এবং লাল ঝান্ডাটাকে বড় করে আগামী দিনে এই রাজ্যকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে লড়াই, এই লড়াইকে আপনাকে আমরা পাশে চাই। কারণ সকল অংশের মানুষকে নিয়েই আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাইছি। কারণ আমরা বলছি না আমরা কাউকে দৈহিকভাবে আক্রমণ করব, আমরা সেখানে এই অবস্থার পরিবর্তনের পর যারা এগুলি করেছিল তাদের উপর আমরা আবার আক্রমণে যাব না। আমরা এই আক্রমণে বিশ্বাস করি না।
কারণ আমরা বিশ্বাস করি মানবতাকে বিশ্বাস করি। কারণ আমরা এই মানবতাকে বিশ্বাস করি না যে একজন অভিভাবকের কাছে এসে বিজেপির নেতাকে অভিভাবক ভেবে যে অভিভাবক বিচার দিয়েছিল সে তাকে মেরে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেবে, এরকম সমাজ আমরা চাই না। তাকে শাসন করে বুঝিয়ে তাকে কিভাবে সমাজের মধ্যে আরো বেশি বড় করা যায় সে অবস্থার জন্য আমরা এই অবস্থান চাইছি, এবং এই সরকারটাকে পতনের জন্য সকল অংশের মানুষ এগিয়ে আসুন, নয়তো আগামী দিনে প্রজন্ম বাঁচবে না। এই প্রজন্ম বাঁচানোর লড়াইয়ে সকল অংশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের সারিতে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একেবারেই প্রজন্ম বাঁচাও, যে প্রজন্ম বাঁচলে বাঁচবে সংস্কৃতি, ঐক্যতা এবং সাম্প্রতিকতা। এতক্ষণ লোককথার এই বিশেষ অনুষ্ঠানে এই সমস্ত কথাগুলো দিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন বেলাঘর থেকে ইন্দ্রজিৎ সাহা। আপনারা দেখছিলেন ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথা। আজকের মতো এখানটাই সমাপ্তি করছি। শুভরাত্রি।